যখন আমরা খুব রেয়ার টাইপের ডিজিজ বা রেয়ার টাইপের সিমটমস কে যখন আমরা চিকিৎসার জন্য সুযোগ পাই। তার ভিতরে একটা দেখবেন একদম ইনফ্যান্টাইল, একদম বাচ্চা সদ্যজাত একটি কি বলবো ফিমেল বেবি, দেখা গেল তার মা কমপ্লেন করছে যে দেখুন এর না ঋতুস্রাবের মতো স্রাব হচ্ছে। বড় বিচিত্র ব্যাপার, ওইটুকু বেবি, 1 থেকে 1.5 বছরের বেবি, তার যদি ঋতুস্রাবের মতো স্রাব হয় অথবা লিউকোরিয়ার মতো যদি ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, তখন আপনারা কি ভাববেন? ডিজিজ কন্ডিশন? না। এইরকম জায়গাগুলোতে কখনোই ওষুধ দেবার চেষ্টা না করাই ভালো, কারণ এটা একটা চূড়ান্ত ফিজিওলজিক্যাল ব্যাপার। জেনারেলি ওই গর্ভবতী মায়ের মানে সেই মায়ের ইস্ট্রোজেনের প্রভাব তখনও কিন্তু ওই শিশুটির মধ্যে বর্তমান থাকে। ইস্ট্রোজেনের প্রভাবের জন্য এরকম ক্ষেত্র বিশেষে কোনো কোনো বাচ্চার এরকম ইনফ্যান্টাইল মেন্স অথবা ইনফ্যান্টাইল লিউকোরিয়া কিন্তু হতে দেখা যায়। আমরা যেন কখনোই সেটাতে বিচলিত না হই। আমাদেরকে জানতে হবে এটা চূড়ান্ত একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। জাস্ট 1 কি 2 মাসের পরেই ও কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এটা নিয়ে কখনো মেডিসিন দেওয়ার দরকার হয় না বলে আমি অন্তত মনে করি। বা আমি যে 2-1টা পেশেন্ট পেয়েছি, কখনো তাকে এই সূত্র মেনেই আমি কিন্তু কখনো তাকে ওষুধ দিইনি, এবং পরবর্তী ক্ষেত্রে তারা সুস্থ জীবন যাপন করে। তো এইটুকু কথা বাকি রয়ে গেছিল আমার আগের ক্লাসের বলাতে, এটা আজকে বললাম, আসলে একটা জাস্ট শেয়ার করলাম। তো আজকে যে মূল বিষয় সেটা হচ্ছে ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া শব্দটার সাথে আমরা খুবই প্রচলিত, আমরা খুবই পরিচিত, কারণ খুব প্রচলিত শব্দ, আমরা খুবই পরিচিত। ডিসমেনোরিয়ার কোনো কিছুই নয়, জাস্ট হচ্ছে পেনফুল মেনস্ট্রুয়েশন। পেনফুল মেনস্ট্রুয়েশন, যখন পিরিয়ডটা প্রচন্ড ব্যথাপূর্ণ হয়, এই পরিস্থিতিটাকে বলা হয় ডিসমেনোরিয়া। এটাকে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করি, সেটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া বলবো, এবং একটা হচ্ছে কি সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এবার কথা উঠবে যে প্রাইমারি এবং সেকেন্ডারি কেন বললাম, এবং কোন কোনটাকে আমরা প্রাইমারি বলবো এবং কোনটাকে আমরা সেকেন্ডারি বলবো। কোনো কঠিন তত্ত্বের মধ্যে একদম যাবেন না, একদম মাথা ঠান্ডা রাখবেন। হ্যাঁ, এইখানে হচ্ছে কি যে প্রাইমারি বা ডিসমেনোরিয়া, সেকেন্ডারি ডিসমেনোরিয়া, এই সকল হয়তো অনেক কথা আসবে, কিন্তু আপনাকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে, সে ছাত্রই বলুন বা আমরা চিকিৎসকের জীবনে দেখছি, একদম ইজিলি ক্যাজুয়ালি জিনিসটাকে নিতে হবে। কিভাবে নিতে হবে? না, আমরা দেখব কি যে যে সকল ডিসমেনোরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ যে সকল পেইনফুল মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে কোনো প্রকার প্যাথোলজি আমরা পাবো না, অর্থাৎ অ্যাবসেন্স অফ প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস, কোনো ধরনের প্যাথোলজিক্যাল অ্যাবনর্মালিটি আমরা যখন পাচ্ছি না, তখন সেই জিনিসটাকে বলছি আমরা কিন্তু প্রাইমারি ডিসমেনোরিয়া। এই প্রাইমারি ডিসমেনোরিয়া কেমন হবে? না, একটা হালকা মৃদু ব্যথা হবে, ওয়েভ লাইক, অর্থাৎ একটা তড়িৎ মানে বিদ্যুৎ চমকানোর মতো বা একটা ঢেউয়ের মতো একটা ব্যথা হবে, কিছুটা ক্র্যাম্প থাকবে। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যাচ্ছে সেই ব্যথাটা রেডিয়েট করে সামনের দিক থেকে পিছন দিক পর্যন্ত চলে যাবে। এই যে একটা পরিস্থিতি হোয়ার দেয়ার ইজ নো সাচ প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস উইথ সাচ টাইপ অফ ডিসঅর্ডার, সাচ টাইপ অফ সিমটমস, আমরা সেই পরিস্থিতিটাকে বলবো প্রাইমারি অ্যামেনোরিয়া। কিন্তু যদি দেখা যায় কোনো প্রকার গ্রোথ দেখা দিয়েছে বা কোনো প্রকার অর্গানিক চেঞ্জ দেখা দিয়েছে, তাহলে সেই সকল জায়গার সেই পরিস্থিতিটাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তো সেকেন্ডারি অ্যামেনোরিয়া বা প্রাইমারি অ্যামেনোরি, আমরা যখন বাবার কাছে বা যখন রেকটাল এক্সামিনেশন হয়, বিভিন্ন ধরনের প্রসিডিওর থাকে, সার্জেনরা ম্যাক্সিমাম সময় করে থাকেন, গায়নোকোলজিস্টরাও এটা করে থাকেন। তো আমাদের স্যারদেরকে আমরা করতে দেখেছি সেরকম জায়গায়। তো তখন তাদের নির্দেশ থাকতো যে 14 দিন থেকে 15 দিন পরে আসুন, যখন তার পিরিয়ডের কেয়ারফুলি সেই ধরনের এক্সামিন করতে দেখেছি বা বিভিন্ন প্রশ্ন করতে দেখেছি, এবং সেখান থেকে কিভাবে একটা মেডিসিনে উপনীত হওয়া যায় সেই চিন্তাটা কিন্তু আমরা দেখেছি। তখন তারা কিন্তু সেই প্রাইমারি হিসেবে সেই প্যাথোলজিকে
ফাইন্ডিংস পাচ্ছে, এটা কিন্তু খুব বড় ব্যাপার। এইবার এখন যে জিনিসটা আমরা পাচ্ছি আমাদের বর্তমান যুগে, আমরা কিন্তু ইউএসজির কথা প্রায় সময় বলে থাকি, কারণ ভিতরে কি ধরনের ফাইন্ডিংস হচ্ছে আমাদের আসলে নলেজটা অতটা না থাকার জন্যই, অথবা বলতে পারি যে যেহেতু আজকে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস এর জায়গা বা রেডিওলজিক্যাল যে আমরা প্লেট গুলো পাচ্ছি বা ফাইন্ডিংস গুলো পাচ্ছি, সেটা যখন আমাদের আরো নিখুঁত ভাবে ইনার অর্গানের পরিস্থিতিটাকে জানিয়ে দিচ্ছে, তাহলে আমরা কেন সেই অন্ধকারে হাত বাড়াবো? আর আরেকটা শরিয়ার ব্যাপারটা, আমরা ওয়াকিবহাল হতে পারি এবং প্রেসক্রিপশন প্যাডে আমরা লিখতেও পারি যে ইট ইজ এ কেস অফ প্রাইমারি ডিসমেনোরিয়া অর ইট ইজ এ কেস অফ সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তাতে দুটো সুবিধা হয়, রুগীর কাছে যেটা একটা বিশ্বস্ততা অর্জন করা যায়, সেই সাথে সাথে অন্য কোনো ডাক্তারবাবুরা জানতে পারবেন যে আমি নিতান্ত অপারগ একজন নই, বা আমার ভিতরে সেই ন্যূনতম অন্তত চেতনাবোধ বা রুগী দেখার বা রুগীকে এক্সামিন করার একটা ক্ষমতা আছে। তার চেয়েও যেটা আমি অন্যান্য ক্লাসেও যেটা বলে এসেছি, যে একজন এলোপ্যাথিক চিকিৎসকের কাছে যদি সেই প্রেসক্রিপশনটা গিয়ে পৌঁছয়, তিনি অন্তত সময় করবে বলবেন যে না, হোমিওপ্যাথিতে আপাতত ভাবে বেশ কিছু জিনিস শিখছে বা তারা জানছে বা তাদের পড়াশোনাটা আছে। এই সম্মানটুকুনো কিন্তু আমাদের অনেক বেশি দরকার থাকে। সেই জন্য আমরা এই সকল জায়গায় অন্তত ফাইন্ডিংসটা লিখি, বা আমরা বলতে পারি যে কোন কোন পরিস্থিতিতে কি কি ধরনের এক্সামিন করতে দেওয়া উচিত, রেডিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল, সেটাও কিন্তু আমরা জানি। দেখ সেটা এই মুহূর্তে এবার বলছি যে প্রাইমারি অ্যামেনোরিয়ার সাথে যখন, সরি, প্রাইমারি ডিসমেনোরিয়ায় যে জায়গাগুলো থাকে, অর্থাৎ একটা ক্র্যাম্প থাকলো, পেলভিক একটা ব্যথা থাকতে পারছে, সেই সাথে সাথে কিন্তু অনেক সময় নরসিয়া, ডায়রিয়া বা হেডেক বা ফ্লাশিং হিট এই সকল কিন্তু দেখা যায়। অর্থাৎ রুগীর মধ্যে বমি ভাব, ডায়রিয়া অর্থাৎ উদরাময় বা পায়খানা হবার একটা প্রবণতা বা পায়খানা সহ তার সমস্যাগুলো, হেডেক মাথার যন্ত্রণা, এবং ফ্লাশিং একটা উচ্ছ্বাস, একটা হঠাৎ করে গরম লেগে যাওয়া, বুকে একটা গরম লেগে দেওয়া, সে যেন গরমটাকে সহ্য করতে পারছে না, ঘরে থাকতে পারছে না, জোরে ফ্যান চালাতে হচ্ছে, এরকম একটা অদ্ভুত একটা পরিস্থিতি কিন্তু আমরা এই ধরনের প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে আমরা দেখি। কিন্তু ইন কেস অফ সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে আমরা কি দেখবো, যা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটাকে আমরা সংক্ষেপে বলি পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ দেখতে পাবো। তার সাথে হচ্ছে সাব মিউকাস মায়োমা থাকতে পারে, হুম, অথবা একটা হচ্ছে কি সার্ভাইকাল স্টেনোসিস থাকতে পারে, বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন থাকতে পারে, এবং ব্লাইন্ড ইউটেরাইন হর্ন, একটা খুব রেয়ার ডিজিজ, ব্লাইন্ড ইউটেরাইন হর্ন যদি দেখা যায়, সে সকল কিন্তু এই ধরনের ডিসমেনোরিয়া আমরা পেয়ে থাকি। এই হলো প্রাইমারি এবং সেকেন্ডারি, খুব সংক্ষেপে। যেখানে কোনো প্রকার প্যাথোলজি অ্যারাইজ করেনি সেখানে হচ্ছে প্রাইমারি, যেখানে প্যাথোলজি অ্যারাইজ করেছে সেটা হচ্ছে সেকেন্ডারি। এইবার পরবর্তী পরিস্থিতিতে কিন্তু আমরা বুঝতে পারবো যে প্যাথোলজি কতটা এসেছে কতটা আসেনি সেই জায়গাটাতে। এবার যদি আমরা এই ডিসম্যানোরিয়ার যদি টাইপ নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু খুব ধন্দে পড়তে হয়, কারণ ব্যাপারটা কি, বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এই টাইপ গুলোকে এক একটা টাইপকে এক একটা সাব টাইটেলের ভিতরে কিন্তু অন্তর্গত করা হয়েছে। সেই জন্য আমি জটিলতা না বাড়িয়ে, এটা তো আমরা সেই পড়াশোনা করে পাশ করতে যাব, আমাদেরকে জানতে হবে, পরীক্ষা উত্তর দিতে হবে, সেরকম চিন্তা ভাবনা নয়। এটা জাস্ট আমাদের শিক্ষকদের সাথে ছাত্রদের বা ছাত্রদের সাথে শিক্ষকদের বা হোমিওপ্রেমীদের মাঝখানে একটা, এইটা নিয়ে একটা আদান প্রদান, সেই রোগটা সম্বন্ধে আমরা কতটা যে পাচ্ছি সেইটুকুনি শুধু জানা। তাই আমি অযথা টাইপের জটিলতায় না গিয়ে আমরা যেটুকু জিনিস পাই, আমরা সেইটুকু জিনিসই, মানে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো আমরা পাই, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে বলতে পারি যে ডিসমেনোরিয়া যে সবার হবে এটা কিন্তু ব্যাপার নেই। একটি কুমারী মেয়ে যে ঋতুস্রাব হবার শুরু হবার সাথে সাথে ডিসমেনোরিয়া হবে সেটা কিন্তু হয় না। তবে একটা কিছুটা একটা অস্বস্তি, কিছুটা একটা পেন, এটা কিন্তু থাকা খুব সাধারণ জিনিস। এবার দেখা যায় যে যখন স্বাভাবিকভাবে একটা হালকাও যখন ব্যথা থাকে, তখন দেখা যাবে তার নাভি থেকে নিচের দিকটা এবং থাইয়ের অঞ্চল এবং পিভিস অঞ্চলে যে জায়গাটা, সেখানে একটা হেভিনেস ফিল হয়। সেটা হচ্ছে আমরা প্রাইমারির ক্ষেত্রে পাচ্ছি। কিন্তু যদি স্পাজমোটিক বা খুব বড় ধরনের যদি খুব পেন, খুব যদি যন্ত্রণাদায়ক সেটা হয়, তখন কিন্তু সেই পেনটা রেডিয়েট করে পিছন দিকে ব্যাক বা স্যাক্রাম পর্যন্ত কিন্তু অনেক সময় চলে যেতে দেখা যায়। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা স্পাজমোটিক যেটা টাইপ,
তার সাথে আমরা পাচ্ছি মেমব্রেনাস ডিসমেনোরিয়া পাবো এবং কনজেস্টিভ ডিসমেনোরিয়া বলে একটা কথা আছে। এই 2-3টে জায়গা কিন্তু আমরা পাচ্ছি। তারতম্যটা কোথায়? না সামান্যতম লক্ষণের কিছু পার্থক্য, রুগীর ফিলিংস এর কতগুলো পার্থক্য, এই কতগুলো জায়গার পার্থক্যের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের এই ধরনের যে কোন ক্যাটাগরিতে আমরা নিয়ে যাব সেটা নিয়ে। কিন্তু যেটা আমি প্রথমেই বললাম যে অযথা সেই ক্যাটাগরির জায়গা আমি না গিয়ে আমরা পেশেন্টের ভিতরে কি কি পাবো না পাবো আমরা সেই জিনিসটাকে কিন্তু খুব সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করছি। তার ভিতরে আমরা কি পাচ্ছি যে একটা যন্ত্রণা, একটা স্পাজম, একটা তীব্র যন্ত্রণা। এই ঘটনাগুলো কখন হবে? দেখা যায় কিছু ক্ষেত্রে পিরিয়ড শুরু হবার 2-3 দিন আগে থেকেই সেটা অনসেট মানে হতে শুরু করে। কারো ক্ষেত্রে দেখা যায় যখনই পিরিয়ড শুরু হলে তখনই তার হচ্ছে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে পিরিয়ড শুরু হবার সাথে সাথে হলো ঠিকই, কিন্তু যেই মাত্র পিরিয়ডটা শুরু হয়ে গেল উইদিন 2 and 3 আওয়ার্স সে রিলিফ পেয়ে গেল। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিরিয়ড শেষের দিকে ব্যথা হচ্ছে, কখনো সেই পরিমাণে ক্লটেড ব্লাড বেরোচ্ছে, কখনো পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ব্লাড বেরোয় না। এরকম বিভিন্ন ঘটনা আমরা কিন্তু তার ভিতরে লক্ষ্য করে থাকি। এইবার দেখা যাচ্ছে কোথায় যে আমাদেরকে সেই কতগুলো যুক্তি খাড়া করতে হবে বা বুঝতে হবে যখন আমরা প্রপার প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস পাবো না, বা অনেক সময় দেখা যায় যে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংসও মানে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস আমরা পাচ্ছি না, সেরকম জায়গা আমাদেরকে বুঝতে হবে যে এই ধরনের ব্যথার কারণটা কি। এই ধরনের ব্যথার কারণটা কি? বিভিন্ন ধরনের কিন্তু আমরা এই ধরনের ব্যথা পেতে পারি। তার ভিতরে আমরা কি পাবো? আমরা পেলভিক লিসেনে কোনো প্রকার গন্ডগোল দেখতে পারবো। এন্ডোমেট্রাইটিস অর্থাৎ এন্ডোমেট্রিয়াম লেয়ারের কোনো প্রকার যদি ইনফ্লামেশন হয় আমরা সেটার জন্য একটা গুরুত্ব দিতে পারবো। ক্রনিক পেলভিক ইনফ্লামেটরি একটা কন্ডিশন থাকে, সেটার জন্য আমরা ভাবতে পারি। ইউটেরাইন ফাইব্রয়েড, ইউটেরাইন ফাইব্রয়েড অর্থাৎ ইউটেরাসের ভিতরে যদি কোনো প্রকার ফাইব্রয়েড গ্রোথ হয় তার জন্য আমরা ব্যথা দেখতে পাবো। বা একটা কথা হচ্ছে আইইউসিডি অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস মানে কি? ইউটেরাসের মধ্যে একটি পদার্থকে বা যন্ত্রকে যদি আমরা ঢুকিয়ে রেখে দিই কিসের জন্য? কন্ট্রাসেপটিভ হিসেবে, অর্থাৎ যদি কোনো প্রকার যাতে প্রেগনেন্সি অ্যারাইজ না করে এরকম পরিস্থিতিতে যখন আমরা কপার টি বা হাই কোয়ালিটির যখন প্লাস্টিকের একটা টি আমরা যখন ইউটেরাসের মধ্যে রেখে দিই তার জন্য কিন্তু ঘটনা বিশেষে অনেক সময় ব্যথা হতে পারে। তাহলে এই সকলের হিস্ট্রি গুলো কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের রুগীকে আমাদেরকে দেখতে। তার আগে আমাদের জানতে হবে যে পেশেন্ট ম্যারিড না আনম্যারিড। এখানে একটা কিন্তু খুব মজার রহস্য রয়ে গেছে। পেশেন্ট যদি ম্যারিড হয় তার একরকম চিকিৎসা করব, পেশেন্ট যদি ম্যারিড না হয় তার কিন্তু এক ধরনের আমরা তাকে চিকিৎসা করব। জেনারেলি দেখা যায় যে স্পাসমোডিক যেটা মানে প্রচন্ড পরিমাণে কাঁপুনি সহ খেচে ধরে একটা ব্যথা সহ যখন ব্যথা হয় তখন জেনারেলি ব্যথাটা তার থাকবে। বয়সটা জেনারেলি ওই 18-19 থেকে শুরু করে 30-এর মধ্যে থাকবে। ব্যথা যে কোনো সময় তার শুরু হতে পারে, ব্যথা যে কোনো পরিস্থিতি তার শেষ হতে পারে। সে কখন ওষুধ গ্রহণ করবে গ্রহণ করবে না, অনেক সময় দেখা যায় যে ব্যথাটা এত বেশি বাড়ে যে পেশেন্ট ওঠা চলা পর্যন্ত করতে পারে না, যেটা আমি একদম প্রথমেই বললাম যে তার হেডেক, নসিয়া এবং এই ধরনের ইভেন ফেব্রিল কন্ডিশন অর্থাৎ বেশ কিছু সময় তার জ্বরেরও একটা পরিস্থিতি হয়। এবং স্কুল গার্ল যারা তারা অনেক সময় স্কুল বা কলেজে যেতে পারে না, তাদেরকে অত্যাবশ্যক ভাবে অনেককে হয়তো হসপিটালে হয়তো ভর্তি করতে হতে পারে, আমরা নার্সিং হোমে ভর্তি করতে আমরা দেখেছি বা বেশ কিছুদিন তাকে শুয়ে থাকতে দেখেছি, এত এক্সেলেন্ট ব্লিডিং হচ্ছে কোনোভাবে তার ব্লিডিং কমানো যাচ্ছে না। এরকম কতগুলো কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো যাতে সেই পরিস্থিতিগুলো অ্যারাইজ না করতে হয় আমাদেরকে, আমাদের কিন্তু মেডিসিন দিতে হবে, আমাদেরকে এগোতে হবে, সেটা আমরা পরে কথা বলছি। কিন্তু আমরা সব থেকে আগে জেনে নেব যে আমাদের এই ধরনের ব্যথাগুলো আমাদের রুগীতে হচ্ছে কেন। যদি আমরা জানতে পারি কি ধরনের ব্যথা হচ্ছে, কেন হচ্ছে, তবে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করাটা অনেক বেশি সুরাহা হবে। দুটো কারণে হবে। আমরা যেমন রোগটাকে জানতে পারছি, আমরা যেমন রোগটাকে পেশেন্ট পার্টিকে বলে দিতে পারছি, আমিও নিজে কনফার্ম হতে পারছি যে রোগের কারণটা কি। আর সেইখান থেকে যদি সুন্দরভাবে রোগ লক্ষণগুলোকে যদি কালেক্ট করতে পারি তাহলে আমরা ডিজিজ ডায়াগনোসিস করতে পারছি। আরো একটা মজার ব্যাপার হলো যে আমাদের রোগ লক্ষণগুলো যদি ঠিক ভাবে কালেক্ট করতে পারি তাহলে কিন্তু সেটা ওই রেপার্টরির রুব্রিক হিসেবে দেখা দিচ্ছে। আমরা কিন্তু সেখান থেকে সুন্দরভাবে একটা মেডিসিন আমরা কিন্তু
খুঁজে বের করতে পারি। এই এতগুলো পারপাস আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি যে কজেস অফ পেইন, ব্যথাটা কেন হয়। ব্যথাটা আমাদের এই ধরনের একটি মহিলাদের ইউটেরাইন কন্ডিশনে পিরিয়ডের সময় ব্যথাটা কেন হয়। প্রথম যেটা কারণ হতে পারে সেটা দেখুন, সেটা হচ্ছে কোনিয়াল সার্ভিক্স বলে একটা কথা আছে, অথবা পিন হোল সার্ভিক্স। অর্থাৎ এই যে সার্ভিক্স যেখান থেকে ব্লিডিংটা বেরিয়ে ভেজের মাধ্যমে বেরিয়ে আসছে, এই জায়গাটার যদি অরিফিসটা মানে অর্থাৎ ছিদ্রটা যদি পিন হোল, মানে বলতে যাচ্ছি জাস্ট একটা ছোঁচ ফুটিয়ে দিলে যতটা হোল হয় অতটা যদি হয়, তখন দেখা যাচ্ছে কি যে প্রপার পোর্ট ডাউন হয়ে বেরিয়ে আসতে পারে না সে ব্লাডটা, তখন সেটা ফরেন বডি হয়ে যেতে, ওই যে ফরেন বডি সেখানে রয়ে গেল, তার একটা অসম্ভব যন্ত্রণা তৈরি হয়। সেই জন্য কিন্তু ম্যাক্সিমাম সময় এই ধরনের ব্যথা আমরা কিন্তু পেশেন্টের মধ্যে লক্ষ্য করি। সেই জন্য সেই ধরনের ডিসমেনোরিয়াটাকে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে সেইভাবে মেডিসিন দিতে হবে, যাতে ওই সার্ভিক্সটা ডাইলেট হয়ে গিয়ে খুব ইজিলি রক্তটা বেরিয়ে চলে আসতে পারে। হাইপোপ্লেসিয়ার একটা ফ্যাক্টর থাকতে পারে, মাসকুলার স্পেকট্রিক একটা ফ্যাক্টর থাকতে পারে, নিউরোলজিক্যাল কতগুলো ফ্যাক্টর থাকতে পারে, ফিজিওলজিক্যাল তো আগে আমরা বলেছি। এই প্রসঙ্গে একটা আর একটু হালকা একটা গল্প বলে নিচ্ছি, গল্প ঠিক না, মজার ব্যাপার। দেখবেন এখনো বলা হয়, বা আগের দিনে তো বলা হতোই, কি বলা হতো, একটি কুমারী মেয়ের যখন এরকম কন্টিনিউ তার ডিসমেনোরি হচ্ছে, সে যখন খুব কষ্ট পাচ্ছে, কোনোভাবে সারানো যাচ্ছে না, কোনো প্রকার প্যাথোলজি ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে না, বিভিন্ন ওষুধ খেয়েছে, কাজ হয়নি, এলোপ্যাথি আয়ুর্বেদিক অমুক সব দেখানোছে, তখন এলোপ্যাথি ডাক্তারবাবুরা কিন্তু অ্যাডভাইস করছেন যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন, বিয়ে দিলে কিন্তু সমস্যাটা মিটে যাবে। কথাটা কতটা সমর্থনযোগ্য এক সময় ছিল আমি জানি না, তবে এখনো কিন্তু অনেক ক্ষেত্রেই বলা হয়, অন্তত গ্রাম বাংলার দিকে বলা হয়, যেখানে আমাদের স্বাস্থ্য সচেতনতা যায়নি, বা আমরা বিয়েটাকেই শেষ কথা বলে মনে করি মেয়েদের, হ্যাঁ, কোনো মতে নাবালিকার পাঠ হতে হতে মানে আমরা বিয়ে দেওয়ার জন্য উদগ্রীব হয়ে যাই। আমি সেটা নিয়ে তর্কে যেতে চাইছি না, তবে ম্যাক্সিমাম সময় এই জিনিসটা ঘটে কি, যে তার যে বিয়ের পরে তার ব্যবহারিক জীবনের পরিবর্তন, একটা দাম্পত্য ঘটনা, একটা সহবাসজনিত একটা চিন্তা ভাবনা, সেই সাথে বেশ কিছু ধরনের হরমোনাল সিক্রেশন ওই ধরনের ওই প্রাইমারি ডিসমেনোরিয়াটাকে, অর্থাৎ যেখানে নাকি কোনো প্রকার প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস পাওয়া যায়নি, সেই জায়গাকে কিন্তু অদ্ভুতভাবে রিমুভ করে দেয়। এবং অনেক সময় দেখা গেছে যে এই পরিস্থিতিগুলোতে তার বিয়ের পরে কিন্তু, যেহেতু তার একটা লাইফে চেঞ্জ হলো এবং খুব তাড়াতাড়ি সে সন্তান লাভ করলো, তখন দেখা যায় ওই ধরনের হরমোনাল চেঞ্জের ফলে ওর কিন্তু ওই পরিস্থিতিগুলো থেকে কিন্তু সে রেহাই পেয়ে গেছে। হয়তো কিছু ক্ষেত্রে এটা সমর্থন করা যায় বা রেজাল্ট পাওয়া গেছে, কিন্তু কোনো ডাক্তারের কিন্তু কখনোই অ্যাডভাইস করা উচিত নয় যে মেয়ের ডিসমেনোরিয়া হয়েছে বলেই আপনি মেয়ের বিয়ে দিয়ে দিন। এটা কিন্তু একটা সময় করা হতো, তবে বর্তমান অন্তত 2021 সালে এসে এটা বোকা বোকা চিন্তা ভাবনা বলে আমি মনে করি। এখানে কিন্তু আরেকটা বাচ্চে, টার্মটা ঠিক মনে নেই, বলে হচ্ছে নালিপাড়া, নালিপাড়া আন কি বলবো এটাকে, কি বলবো, ওমেন, নালিপাড়া ম্যারেড ওমেন, সরি, নালিপাড়া ম্যারেড ওমেন মানে কি হচ্ছে, নালিপাড়া মানে কি, নালিপাড়ার মানে হচ্ছে যে মহিলার এখনো একটিমাত্র সন্তান হয়নি। আর আর একটা হচ্ছে কি মাল্টিপাড়া মানে হচ্ছে কি, যে মহিলার অনেকগুলি সন্তান হয়েছে। তাহলে নালিপাড়া মানে সন্তান হয়নি অথচ সে কিন্তু ম্যারেড, অর্থাৎ বিয়ে হবার থেকে 1 থেকে 1.5 বছরের মধ্যে তার যে ব্যবহারিক জীবনের পরিবর্তন, দাম্পত্য জীবনের চিন্তা ভাবনা, তার রোমান্স, তার কি বলবো আরো যে সকল বায়োলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ জিওগ্রাফিক্যাল, এই যে একটা পরিবর্তনের যে জায়গা, তাতে কিন্তু তার সাইকোলজির পরিবর্তন হয়ে গিয়ে এমন অনেক ধরনের ডিপ্রেশন থেকে সে মুক্তি পায়, এমন অনেক ধরনের ডিপ্রেশন থেকে সে মুক্তি পায়, যার জন্য কিন্তু তার এই রোগের পরিস্থিতিগুলো থেকে সে নিজেকে বাঁচিয়ে তুলতে পারে বা মুক্তি পেতে পারে। তাহলে এই জায়গাগুলো আমাদের খুব ভাবে জানতে হবে এটার পেনের কারণটা কি। আরেকটা ব্যাপার যেটা আমরা বলছিলাম, আমি যেটা বারবার বলি, যে এলোপ্যাথিক শাস্ত্র মতে যেভাবে তারা ইনভেস্টিগেশন করেন, আমরা যদি হোমিওপ্যাথিটা সেইভাবে investigation করি, তাহলে কিন্তু আমাদের রেপার্টরির কাজটা বা আমাদের ওষুধ সিলেকশনের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং রমণীয় বলবো কিনা জানি না, কিন্তু মাধুর্যপূর্ণ হয়ে থাকে। অর্থাৎ আমরা
ঠিক ভাবে কিন্তু একটা ওষুধে খুব সহজেই কিন্তু উপনীত হতে পারি। তাহলে আমরা ডিসমেনোরিয়ার ক্ষেত্রে আমরা কি কি দেখব? আমরা টাইপ অফ ব্লাডের কোয়ালিটি দেখব, কখন বাড়ে কখন কমে দেখবো। দেখুন প্রত্যেকটা কিন্তু দেখুন এলোপ্যাথির কথা আমি বলছি, কিন্তু কি সুন্দরভাবে আমাদের মেট্রিয়া মেডিকায় বা রেপার্টরির সাথে লুকিয়ে আছে। আমি আর কি দেখব? হিস্ট্রি দেখব। কিসের হিস্ট্রি? অনসেটের হিস্ট্রি। কিসের হিস্ট্রি দেখবো? না তার ক্যারেক্টার কি ছিল। আমি কি দেখব? তার ডিউরেশন দেখব। আমি কি দেখব? পেনের রেডিয়েটিং নেচার, অর্থাৎ কোন জায়গা থেকে ব্যথাটা শুরু হয়ে কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, আমি সেই জায়গাটা দেখব। তার সাথে আমি কি দেখব? ওই পেশেন্টের ম্যারাইটাল হাইজিন দেখব। আমি পেশেন্টের ম্যারাইটাল যে কি বলবো বা ডিসহারমোনি, যেটা অন্যান্য ক্লাসে আমি বলেছিলাম, তার দাম্পত্য জীবনের যে আনন্দ, দাম্পত্য জীবনের বিষাদ, দাম্পত্য জীবনের ঝগড়াঝাটি, অবসাদ, অসুখী হওয়া, পালিয়ে আসা সংসার ছেড়ে, এই যে যা কিছু পরিস্থিতি, আমাকে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে নজরে রাখতে হবে। সেইখান থেকে কিন্তু আমরা মাইন্ডের সিমটম থেকে হোক বা গ্রস প্যাথোলজিক্যাল সিমটম হোক বা জেনারেল সিমটম বলি না বলি অথবা নাই বলি, বা পার্টিকুলার এই পিরিয়ডের রং কিরকম হবে না হবে, সবকিছু নিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে একটা মেডিসিনে ইজিলি আমরা উপনীত হতে পারবো। তার সাথে আমরা কি দেখবো? তার ম্যানার্কিটা কবে থেকে শুরু হয়েছে, ডাইলেশনটা কিরকম থাকছে, অর্থাৎ পিরিয়ডের নেচার কিরকম, হ্যাঁ, অবস্টেটিক্যাল কোনো প্রকার হিস্ট্রি তার রয়ে গেছে কিনা, তার সাথে আইইউসিডির কোনো ব্যাপার রয়ে গেছে কিনা, ফ্যামিলি হিস্ট্রিতে তার মায়ের বা খুব ক্লোজ রিলেটেড যারা মাসির বা তার যদি কোনো বোন থেকে থাকে, দিদি থেকে থাকে, তার পিরিয়ডের হিস্ট্রি কিরকম আমরা দেখতে পাবো। তাছাড়া আমরা অ্যাজ হোল তার পেশেন্টের ফিগার পেশেন্টের ফিগার, তার কনস্টিটিউশন, তার চেহারা, তার ইকোনমিক্যাল বা সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস, সে কি ধরনের চাকরি করে, কি অতি সাধারণ বাড়ির একজন গৃহবধূ, বা একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অথবা খুব দরিদ্র পরিবারের মেয়ে, এই গোটার ফাইন্ডিংসটা যদি এলোপ্যাথ ডাক্তারবাবুরা তাদের নখদর্পণে রাখতে পারেন, তাহলে আমরা কেন রাখবো না? বরং আমাদের আরো বেশি করে রাখা উচিত। কারণ আমরা যেহেতু ওই প্যাথোলজির চেয়ে আমরা আমাদের কি বলবো কেন্ট নির্ধারিত বা হ্যানিম্যান নির্ধারিত পথে যেহেতু আমরা চলি, তাহলে কিন্তু আমাদের এই জায়গাগুলোকে কিন্তু সুন্দরভাবে ওয়াকিবহাল হতে হবে এবং আমাদেরকে কিন্তু জানতে হবে। এইখানে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভাইস করা হয়, যদিও সেটা আহ, উম, অবিবাহিতা মহিলাদেরকে আমরা কখনোই বলবো না, করাটা উচিত নয়। সেটা হচ্ছে কি, আমরা ডাইলেটেশন এবং কিউটেরেজের কথা আমরা বলি, অর্থাৎ যেটাকে বলা হয় ডিএনসি, ডাইলেটেশন অ্যান্ড কিউটেরেজ। ডাইলেটেশন কোথাও ডাইলেশন বলেছি, কোথাও বা ডাইলেটেশন বলছি, একটা সূক্ষ্ম অর্থগত পার্থক্য আছে। কিন্তু যেহেতু আমরা ডাইলেটেশন পড়ে এসেছি, আমি এই আমার বলাটাতে আমি কিন্তু ডাইলেটেশন অ্যান্ড কিউটেরেজের কথা বলবো। এইখানে হয় কি, এই যে পরিস্থিতিটা, যেখানে ওই যে বললাম যে পিনহোল সার্ভিক্সের জন্য বেরিয়ে আসতে পারছে না, বা এন্ডোমেট্রিয়ামের লেয়ারে অনেক সময় একটা মায়োমা তৈরি হয়ে গিয়ে থাকে, বা অ্যাবনর্মাল গ্রোথ হয়ে গিয়ে থাকে, বা প্যাথোলজিক্যাল কিছু ফাইন্ডিংস হয়, সমস্ত কিছু থেকে রেহাই পেতে গিয়ে কিন্তু আমরা সময় এই ডিএনসির অ্যাডভাইস করে থাকি। আবার অনেক সময় ডিএনসি করানোটা প্রেগনেন্সির আগে কখনোই উচিত নয়, অনেক সময় করানো হয় না। তার একমাত্র কারণ হচ্ছে বাই চান্স যদি কোনো প্রকার পারফোরেশন হয়ে যায়, পারফোরেটেড হয়ে যায়, তাহলে কিন্তু সে ভদ্রমহিলার কখনই মা হতে পারবে না, বা অন্য কোনো প্রকার যদি আহ কি বলবো পোস্ট সার্জিক্যাল হ্যাজার্ড দেখা দিয়ে গিয়ে থাকে বা কোনো প্রকার কমপ্লিকেশন দেখা গিয়ে থাকে, তাহলে কিন্তু তারা কখনো মা হতে পারবে না। সেই জন্যই কখনো বিয়ের আগে ডিএনসি আমরা কখনোই প্রস্তাব দিই না, বা তারাও কিন্তু কখনো দেন না। এবার দেখুন, মোটামুটি ডিসমেনোরিয়া সম্বন্ধে আমার বলা হলো। ডিসমেনোরিয়ার পরেই যে পার্টটা আমি যেতে চাইবো, সেটা হচ্ছে কেন্টের রেপার্টরি ধরে আমরা কিভাবে ওই জায়গাগুলোকে পাবো। আমার বলার এখানে উদ্দেশ্য হচ্ছে, আমরা যেরকম রোগটা সম্বন্ধে জানলাম, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিভাবে কেস টেকিং করব, সেটা তো আমরা অন্যান্য ক্লাসে তো আমরা পড়েইছি, আমরা বিভিন্ন জায়গায় কেস টেকিং স্টাইল পড়েছি। এইভাবে এবার আমি বলতে চাইবো কি, কিভাবে আমরা সহজে সেই রুব্রিকে গিয়ে পৌঁছে যেতে পারি। সব থেকে আগে সব থেকে আগে একটি মজার রুব্রিক নিয়ে আমি বলবো। ওষুধটা কিন্তু রেয়ার মেডিসিন বলবো না, যথেষ্ট ব্যবহার হয়। আসলে কি জানেন, যে মেডিসিনটা আমি জানি না সেটা আমার কাছে রেয়ার, আমি যেটাতে ব্যাপক প্রচলিত ভাবে ইউজ করেছি জেনেছি, সেটা আমার কাছে খুব ভালো জিনিস। সেটাকে আমি টিপস বলবো না,
কারণ টিপস নিয়ে বড় ঝামেলার জিনিস আছে, টিপস খুব বাজে জিনিস। কিন্তু মজার ব্যাপার জানেন কি, যদি কোনো মহিলা নম্র, মহিলা না একটা মেয়ে এলো, খুব নম্র শান্তশিষ্ট, সে জল খেতে বিন্দুমাত্র পছন্দ করে না, তার ডিসমেনোরিয়া দেখা দিয়েছে, সে ঠান্ডা বাতাসে ঘোরাফেরা তার ভালো লাগে, এবং পা ভিজিয়ে দিলেই তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি যতগুলো বললাম ততগুলো কিন্তু পালসিটিলার লক্ষণ। আচ্ছা, এই 5টা লক্ষণে 3টেও যদি কোথাও পাই, আমি কি তাকে পালসিটিলা দেবো না? পালসিটিলা সারবে কিনা আমি জানি না, কিন্তু পালসিটিলা কিন্তু ব্লাইন্ডলি আমরা সেক্ষেত্রে দিয়ে থাকি। এটাকে যদি টিপস বলেন, আমি এটাকেই টিপস বলতে আমার আমার কিন্তু কোনো আপত্তি নেই। কারণ একটা জায়গায় পিকে যখন আমরা উঠি, আমরা একটা যখন পাহাড়ের যখন শৃঙ্গে উঠি, তখন দেখা যায় যে তখন কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়, আমরা নিচটার মানে পার্বত্য ভূমির আমরা প্রচুর কিন্তু দেখতে পাই, কিন্তু আমরা পিকের জায়গাটাকে কিন্তু চট করে ধরে নিই। অতএব পালসিটিলার যদি রিদিম, পালসিটিলার ইনার মিনিং, পালসিটিলার টিউন, বা পালসিটিলার ফ্রেগন্যান্স, বা পালসিটিলার কি বলবো এসেন্স, আমি এতগুলো শব্দ বললাম, আপনার যদি জানা থাকে, আপনি কিন্তু হাজারটা প্রশ্ন একদমই করবেন না, কারণ আপনার অভিজ্ঞতা সঞ্চারিত, আপনি আপনি দেখবেন টুক করে পালসিটিলাটা দিয়ে দেবেন। আমার তো বাবাকে দেখতাম, আমাদেরকে দেখতাম, আমাদের স্যারেদেরকে দেখতাম, আমরা যখন ছাত্র নবিশ তখন আমাদেরকে অনেক কিছু জানতে হয়। যত আপনার জ্ঞান বৃদ্ধি পারবে, যত আসবে, তখন দেখবেন আপনার চোখের চাহনি দেখে আপনি বুঝে যেতে পারবেন যে পেশেন্টটা কিসের তৈরি। ঠিক এই চোখের চাহনি দেখেই যখন কেন্ট বলছেন তার ফেস ডিসকালারেশন, ডিসমেনোরিয়া ডিউরিং, আমি কোথায় বললাম ফেস, একটি মহিলার ডিসমেনোরিয়ার সময় যদি তার মুখটা একদম বিবর্ণ হয়ে যায়, একটি মাত্র ফার্স্ট এড মেডিসিন আছে, সেটা হচ্ছে জ্যান্থোজাইলাম। জ্যান্থোজাইলাম 30 দিলে কিন্তু মিরাকেল রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এটা কিন্তু টিপস কিনা যায় না, এটা কিন্তু একটা রুব্রিক, এটা কিন্তু একটা রুব্রিক। আপনি টোটালিটি অফ সিমটম দিয়ে যাবেন কিনা আমি সেটাও জানি না, আমি শুধু বলতে চেয়েছি যে কেন্টের 362 পাতায় ফেস ডিসকালারেশন, ডিসমেনোরিয়া ডিউরিং জ্যান্থোজেলাম একটি সব থেকে গুরুত্বপূর্ণ মেডিসিন, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। এইবার দেখুন দুটো ঘটনা, ঘটনা দুটো হচ্ছে এটাই যে ওভারির জন্য যদি ডিসমেনোরিয়া হয়, আর যদি ইউটেরাসের অ্যাবনর্মালিটির জন্য অথবা কোনো প্রকার ফাংশনাল ঘটনার যদি নাও ঘটে থাকে, তার জন্য যদি আপনার ডিসমেনোরি হয়, এখানে কিন্তু একটা মতানৈক্য থেকে গেছে। কেউ কেউ বলছেন যে যেহেতু এটা ওভারিন ইনফ্লামেশন, তার জন্য হয়েছে ব্যথাটা, অথবা এটাকে কিন্তু ডিসমেনোরিয়া বলা যায় না। কিন্তু কেউ বলছেন যে যে হোক না, আলটিমেট পিরিয়ডের আশেপাশে তো একটা ব্যথা। অতএব আমি সেই যুক্তিতর্কে যাচ্ছি না, কিন্তু মজাটা দেখুন কিরকম রয়ে গেছে আমাদের হোমিওপ্যাথি শাস্ত্রের এই সূক্ষ্ম বিচারটা কিন্তু কতখানি মানে কি বলবো বিচক্ষণতার সাথে এই জায়গাগুলোকে উনি ব্যাখ্যা করে দিয়ে গেছেন, সেটা কিন্তু আমাদের একটুখানি হলেও ভাবতে হবে। কেন আমি ভাববো? কারণ আমরা যদি এভাবে ভাবতে না পারি, তাহলে কিন্তু আমাদের শাস্ত্র, আমাদের হোমিও শাস্ত্র কিন্তু অনেকখানি পিছিয়ে যাবে। দেখুন, জেনারেটালিয়া ফিমেল মেন্স পেনফুল ডিসমেনোরিয়া, তাতে উনি বোর্ডলে অনেকগুলো মেডিসিন বলেছেন, তার সাথে সাথে উনি বলছেন পেন কিরকম হবে, তার ফ্লো কিরকম হবে, হ্যাঁ, সেটা প্রফিউজ কিনা, সেটা স্ক্যান্টি কিনা, সেটা রেকটাল পর্যন্ত পৌঁছায় কিনা, হ্যাঁ, তার সাথে তার ডিউরেশন কতখানি, সেটা সাবটেস্ট হয়ে যাচ্ছে কিনা, এইভাবে কিন্তু অনেক কথাই কিন্তু বলে দিয়ে গেছেন। কোথায় না, ওই ডিসমেনোরিয়া চ্যাপ্টারে, ডিসমেনোরিয়া কলামে মেনস্ট্রুয়েশনের পেইনফুল দিয়ে যেটা করছে সেখানে ডিসমেনোরিয়া। কিন্তু এবার দেখুন তার 2-3 পাতা পরে একদম পরিষ্কার পাতা খুলে বলে দিচ্ছি, 733 পাতায় দেখুন লেখা আছে ফিমেল জেনারেটালিয়া পেন ইউটেরাস। এবার ইউটেরাসের ব্যথাগুলো যদি ডিসমেনোরিয়ার অন্যতম কারণ হয়, তাহলে কিন্তু আপনি এই মেডিসিনগুলোকে ফলো করুন। এবার আবার বলছি, যদি ওভারি সংক্রান্ত যদি ডিসমেনোরিয়া হয়, তাহলে কিন্তু তার পরের পাতাতে এবার বলে যাচ্ছেন যে ওভারিতে যদি কোনো প্রকার ইনফ্লামেশন হয়, তার জন্য যদি ডিসমেনোরিয়া হয়, তাহলে কি ধরনের ওষুধগুলো হবে। আসলে আমাদেরকে রোগটাও জানতে হবে, চরিত্রটা জানতে হবে, আমাদের মেডিসিনটাও জানতে হবে, পেশেন্টের মানসিকতাও জানতে হবে। সবকিছু নিয়ে যদি আমরা একটা পূর্ণাঙ্গ হোমিওপ্যাথির কথা ভাবি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পাবো। এখানে ওষুধগুলোতে যাবার আগে আমি যখন এতখানি একটা কথা বলে ফেললাম, আর একটা কথা বলছি।
অনেকে বলেন যে না, টোটালিটি করে আমরা কেন দেখবো, এটা তো একটা শুধু সিন, মাত্র সিনটা, আমরা টোটালিটি করে যেটা হবে আমরা সেটাই ধরবো। হাজারবার সত্য। এখানে কিন্তু একটা ছোট্ট জায়গায় আমি বলবো, আচ্ছা টোটালিটি করে যদি আর্নিকা আসে, আপনি কি আর্নিকা দেবেন? আপনি বলবেন হ্যাঁ স্যার নিশ্চয়ই দেবো, যেহেতু টোটালিটি করে এসেছে। ভাই টোটালিটি মানে কিন্তু অঙ্কের যোগফল নয়। টোটালিটি মানে হচ্ছে তার ভিতরে একটা দর্শন থাকবে, তার ভিতরে একটা ফিলোসফি থাকবে, পেশেন্টের মাইন্ড থাকবে, পেশেন্টের সাইকোলজি থাকবে, এবং এমন অনেক কিছু থাকবে যেটা নাকি এই পরিস্থিতিতে আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু দেখবেন এই এই কি বেশ কি আলোচনা হচ্ছে, ডিসম্যানোরিয়া। ডিসম্যানোরিয়া সম্বন্ধে যতগুলো বোল্ড মেডিসিন, মানে হচ্ছে পলিক্রেস্ট মেডিসিন এসেছে, দেখবেন সবকটাই কিন্তু জেনাইটাল অর্গানে বেশি কাজ করে। একদম সুন্দরভাবে খেয়াল করে দেখুন, এখানে যতগুলো মেডিসিন ডক্টর কেন্ট এখানে নথিভুক্ত করেছেন, তার বেশিরভাগই কিন্তু জেনাইটাল অর্গানে কিন্তু সব থেকে বেশি কাজ করে। আমার এটা বলার মানে এইটাই হচ্ছে যে আমরা যেন স্ফেয়ার অফ অ্যাকশনকে, স্ফেয়ার অফ কি বলবো, হ্যাঁ, একটা মেডিসিন কোন অঙ্গে বেশি কাজ করে সেই জায়গা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। যদি 4টে মেডিসিন আসে, যদি আর্নিকা আসে, তাহলে আমি আর্নিকার কথা ভাববো যদি তার স্পর্শকাতরতা বা সেই কি বলবো, এই আমাকে ছুঁস না আমার লেগে যাবে সেরকম থাকে। যদি ডিপ্রেশনের কথা থাকে তাহলে আমরা নিশ্চয়ই অরামের কথা ভাববো। যদি তার ইনডিফারেন্সের কথা থাকে আমরা নিশ্চয়ই তার সিপিআর কথা তো ভাববো। সে যদি ম্যাক্সিমাম কি বলবো তো কি তার সেক্সুয়াল অ্যাপেটাইট এক্সেস হয়ে গিয়ে থাকে, আমরা নিশ্চয়ই তাকে প্লাটিনার কথা ভাববো। তাহলে শুধু মেডিসিনের রুব্রিক গুলো পেলেই আমাদের লাফিয়ে উঠবো না, সেইখান থেকে আমাদের অ্যানালিসিস করে বেরোতে হবে যে ওই পার্টিকুলার ডিসমেনোরিয়ার পেশেন্টটার কি ধরনের চিকিৎসা করলে, এবং চিকিৎসায় ব্যর্থ হলে আমরা কি ধরনের মার্জমেটিক মেডিসিন আমরা তার পরবর্তী ক্ষেত্রে দেব, সেইটা পর্যন্ত কিন্তু আমাদের এখান থেকে আমরা সুন্দরভাবে বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমি বলতে চাইছি যে জেনাইট ইউটেরাস থেকে যে সকল মেডিসিন গুলো খুব গুরুত্বপূর্ণ আসে, তার ভিতরে আমরা কি দেখব, যে ফ্লো অফ অ্যাবডোমেন অ্যামিলারেশন। এটা তো একদম পৃথিবীর বিখ্যাত একটা লক্ষণ, যে ডিসচার্জ শুরু হয়ে গেলেই তার সমস্ত ধরনের কষ্ট কমে যায়। সেটা কানের ডিসচার্জই হোক, চোখের ডিসচার্জ হোক, শরীর কাশির হোক, হ্যাঁ, ইভিন কি বলবো, যেটা ডিসমেনোরিয়া নিয়ে বড় মানে ক্লাস হচ্ছে বলছি, সেই ডিসমেনোরিয়ার তো 1 নম্বর মেডিসিন হচ্ছে ল্যাকেসিস। যদি দেখা যায় যে তার সমস্ত কষ্টগুলো চলে গেল, কখন না যেই মাত্র ডিসচার্জটা স্টার্ট হয়ে গেল। এইখানে কিন্তু জিঙ্কের সাথে একটা মজার ব্যাপার আছে। জিঙ্কেও কিন্তু জিঙ্কা মেটালিকামেও সমস্ত কষ্টগুলো চলে যায়, কিন্তু পিরিয়ডটা বন্ধ হয়ে গেলে আবার কিন্তু জিঙ্কের ক্ষেত্রে ওই ব্যথাটা ফিরে আসে। আর জিঙ্কের একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে নার্ভের মেডিসিন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রচন্ড পরিমাণে দুর্বল রোগী থাকে, ল্যাকেসিসও দুর্বল। আর একটা ব্যাপার দেখেছি, জিঙ্কেসিস বিখ্যাত সেই লক্ষণ, যে ঘুমিয়ে ঘুমিয়ে নাকি তার একটা পা নড়ে বা একটা পা টেনে নেয়, এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ব্যাপার আছে। আলটিমেট আনকনসিয়াসলি কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গে নাড়ানোর কথা কিন্তু এই জিঙ্কে বলা আছে, যেখানে ল্যাকিসিসে বলা আছে শুধুমাত্র জিভটা তার প্রোট্রুটেড হয়, টুকটুক করে বেরিয়ে আসে এবং সাপের মতো হয়। এই যে জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে। আরেকটা দেখুন, আমরা কি বলি ব্যথাটা কিরকম, 4টে কোয়ালিটির ব্যথা তো হচ্ছে পৃথিবী বিখ্যাত, আমাদের হোমিওপ্যাথি শাস্ত্রে তো একদম সবাই আমরা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছি কি, ব্যথা হঠাৎ আসবে হঠাৎ চলে যাবে, ব্যথা হঠাৎ আসবে ধীরে ধীরে যাবে, ব্যথা ধীরে ধীরে আসবে ধীরে ধীরে যাবে, ধীরে ধীরে আসবে হঠাৎ করে চলে যাবে। এই 4টে ঘটনাও যদি আমরা এই ফিমেল জেনাইটালিয়ার এই ডিসমেনোরিয়াতে যে আমরা পাই, আমরা কিন্তু ইজিলি গ্র্যাজুয়ালি অ্যান্ড কাম সাডেনলি হিসেবে যা কিছু আছে, দেখুন প্লাটিনা আছে, স্ট্যান্নাম আছে, জার্কিং এ যদি বা জার যদি খুব অ্যাগ্রাভেশন মানে সামান্য নড়াচড়া যদি তার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়, তাহলে আমরা বেলেডোনা আছে, ল্যাকেসিস আছে এবং লিলিয়ার টিগের মতো 3টা বিখ্যাত পলিক্রেস্ট মেডিসিন আছে আমরা ভাববো। যদি ব্যথা ডাউনওয়ার্ড মোশনে হয়, অ্যাম্ব্রাগ্রেসি আছে, ফেরামফসের কথা ভাববো। পিরিয়ডের আগে যদি ব্যথা এসে থাকে তাহলে ক্যালকেরিয়া ফস, কোলোফাইলাম, ক্যালিকার, পালসেটিলা, সিপিয়া, আমি প্রত্যেকটা কিন্তু ফার্স্ট গ্রেড বলছি এবং বই খুলেই বলছি। যদি ডিউরিং ওই সময় যদি ব্যথা হয়ে থাকে তাহলে বেলেডোনা, ক্যালকেরিয়া কাপ, নাক্স, পালস, এইভাবে কিন্তু আমাদের এগোতে হবে। আর যেহেতু রেপার্টরি মুখস্থ করার কোনো প্রশ্ন নেই, রেপার্টরি আমরা রুগীর সামনে খুলে রেখেই আমরা যেহেতু এগোই, আমাদেরকে কিন্তু ইজিলি
আমরা সেই জায়গায় পৌঁছে যাব এবং আমরা দেখে নেবো। আমার বলার উদ্দেশ্য কি, যে আমি ডিসমেনোরিয়ার যখন রোগী পাবো আমি কোন পার্টটা আমি খুলবো, আমি সেটা আপনাদেরকে বলে দিলাম। শুধু একমাত্র ফেসে একটা জায়গায় ডিসমেনোরিয়ার ডিসলোকেশন, সরি ডিসকালারেশন ডিউরিং, ওইটাই হচ্ছে জ্যান্থোজাইলাম আছে। আদারওয়াইজ যে সকল পলিক্রেস্ট মেডিসিন গুলো আমরা পাচ্ছি সেটাকে কিন্তু আমরা সবসময় সর্বতোভাবে অবশ্যই আরেকটু মাথা ঘামিয়ে যে মেডিসিনটা তার জন্য উপযোগী সেই মেডিসিনটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে আস্তে আস্তে এগোতে হবে। এই হলো আমার আজকে ডিসমেনোরিয়া বলা। আর দেখা যাচ্ছে যেটা হিসেব করার ছিল, ডিসমেনোরিয়ার সাথে আমি আরেকটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে লিউকোরিয়া। লিউকোরিয়া, লিউকোরিয়া মানে হচ্ছে হোয়াইট ডিসচার্জ। লিউকোরিয়া আশা করি প্রশ্নোত্তর পর্বে বা পরবর্তী ক্ষেত্রে যখন হবে নিশ্চয়ই এই ডিসমেনোরিয়ানে অনেক প্রশ্ন অনেক আসবে এবং আমি সাধ্যমতো আমার উত্তর দেওয়ার জন্য নিশ্চয়ই করব। আমি আজকেরটাকে দুটো পার্টে রেখেছি, অর্ধেকটা নিশ্চয়ই বলা হয়ে গেছে, এইবার আমি বলবো যে লিউকোরিয়া নিয়ে। এইখানে একটা দেখুন মজার ব্যাপার, হাজারবার আমি নিজেকে কালকে প্রশ্ন করেছি যে এই যে রোগ নিয়ে আমরা বলি না, আচ্ছা সত্যি কি আমরা রোগ নিয়ে বলি না? আপনি যদি অর্গানন খুলে দেখেন, আমি মানে কি বলবো, এই মুহূর্তে আমার কাছে অর্গানন নেই, তবে যতটুকু পড়েছি অর্গাননের কিন্তু প্রচুর রোগের কথা বলা আছে। হ্যানিম্যান প্রচুর রোগের কথা বলেছেন, এপিলেপসি বলেছেন, স্কারভি বলেছেন, টাইফাস ফিভার বলেছেন, স্মল পক্স বলেছেন, কাউপক্স বলেছেন, ক্যান্সার বলেছেন, থাইসিস বলেছেন, হুপিং কাশি বলেছেন, অর্কাইটিস বলেছেন, সম্ভবত প্যারালাইসিসের কথা বলছেন, মিজলস তো বলেছেনই। আমাদের কিন্তু এই হোমিওপ্যাথির অচলায়তন থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। হ্যানিম্যান কি বলেছেন, যে রোগ ধরে চিকিৎসা হবে না, কিন্তু রোগটাকে বাবা তোমার জানতে হবে। কেন্টও কিন্তু সেটাকে প্রাধান্য দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন বলেই এই লিউকোরিয়ার চ্যাপ্টারটা ভ্যাজাইনাল ডিসচার্জের চ্যাপ্টারে পড়া সত্ত্বেও কেন্ট কিন্তু তাকে লিউকোরিয়া হেডিং এর মধ্যেই কিন্তু রেখেছেন। কালকে আমি মনে মনে ভাবছিলাম যে আচ্ছা ডিসচার্জের যদি হতো, আচ্ছা তাহলে পেইনফুল মেনস্ট্রুয়েশন, তাহলে উনি কেন ডিসমেনোরিয়া বললেন? রোগের জন্য না, রোগ রোগী সবকিছু কিন্তু বাবা বোঝানোর জন্য। তারপর তো উনি ক্লাসিফিকেশন করে বলছেন যে কোন কোন পরিস্থিতিতে আমরা কি ওষুধ দেবো। লিউকোরিয়ার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। লিউকোরিয়াটা আমরা পাবো কোথায়? যে ভ্যাজাইনাল হোয়াইট ডিসচার্জ সিনোনিমের মধ্যে। এবার চলে আসি অত কথা না বলে, যে হোয়াট ইজ লিউকোরিয়া। লিউকোরিয়া হচ্ছে মহিলাদের জনন তন্ত্র থেকে বেরিয়ে আসা এক প্রকার হোয়াইট ডিসচার্জ। কিরকম হতে পারে? সেটা অ্যাডহেসিভ হতে পারে, জেলি লাইক হতে পারে, ক্রিম লাইক হতে পারে, গ্রিনিশ হতে পারে। এখানে কিন্তু আবার সেই রহস্য রয়ে গেছে, দেখবেন অনেক জায়গাতে লেখা আছে গনোরিয়াল। তাহলে গনোরিয়া রোগটাকে কিন্তু মানুন না মানুন, মানে হোমিওপ্যাথি কিন্তু বারবার অন্তত মেডোরিনাম থুজা থেকে শুরু করে গনোরিয়া মানে সাইকোটিক, গনোরিয়া মানে অমুক, আমাদের কিন্তু এড়িয়ে যাবার তো কোনো উপায় নেই। এটা ডক্টর বর্মনের বাণী নয়, এটা মহামান্য হোমিও শাস্ত্রের সমস্ত বিদগ্ধ মানুষের বাণী। এবার কথা হচ্ছে, আপনি যদি মানেন মানতেই পারেন, আপনি যদি না মানেন আপনার মানার জন্য কেউ আপনাকে জোর করবেন না। তবে আমার বক্তব্য হচ্ছে যে আর একটু পাশ ফিরে দেখি না, আর পাঁচজন কে কি ভাবছে। যদি তারটা ভালো লাগে, যদি সে পথ আমার মনে হয়, যদি যুক্তিগ্রাহ্য হয়, আমি এগোবো। আর যদি মনে হয় না আমি হোমিওপ্যাথি সে অচলায়তনেই আমি দাঁড়িয়ে থাকবো, তাহলে আপনাকে কেউ নিষেধ করবে না। আপনি আপনার সম্ভ্রান্ত জায়গায় দাঁড়িয়ে থাকুন। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, যে ওই সম্ভ্রান্ত রোগীরা যখন আপনার কাছে আসবে আপনি তখন বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন। কারণ সে তো অনেক ডাক্তার ঘুরে এসেছে, সে তো মেডিকেল মডার্ন সায়েন্স কিন্তু সে গুলে খেয়েছে। আর যখনই আপনার সাথে আলোচনা করবে আপনি যখন আটকে যাবেন, তখন সে কিন্তু আপনার প্রতি কিছুটা হলেও ওই হোমিওপ্যাথিকে দোষারোপ করবে। আর একজন আমি হোমিওপ্যাথ হয়ে হোমিওপ্যাথিক আমাকে দোষারোপ করে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আরেকজন হোমিওপ্যাথকে একটু আশ্রয় করবে, এটা কিন্তু কখনোই মানতে পারে না। সেই জন্য আমার এই এত পরিশ্রম আমি বলবো না, আমার এত চেষ্টা করা যে প্রত্যেককে অন্তত এই মডার্ন জায়গাটা সম্বন্ধে জানাই। সেখান থেকে কি উপকার হবে আমি জানি না হোমিওপ্যাথির, কিন্তু মানুষের উপকারের চেয়ে ব্যাপার হচ্ছে আমরা শিক্ষিত সমাজে অন্তত একটুখানি স্থান পাবো, একটু শেষের দিকে হলো অন্তত একটা জায়গা পাবো, যে হ্যাঁ ছেলেগুলো অন্তত কিছুটা জানে।
তাই আমি আমার যারা আমার খুব ওয়েল উইশার, যারা আমাদের যারা খুব ভালোবেসে, যে ছোট ছোট যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা যারা ভালোবেসে এসেছে, তাদেরকে আমি একটা কথাই বলবো, ভাই একটু পড়াশোনা করে এই জায়গাগুলোকে জেনে নাও না। জেনে নিলে তোমারও ভালো, আমারও ভালো, পৃথিবীর সবার ভালো। লেকচারটা হয়তো বেশি হয়ে যাচ্ছে, ছেড়ে দিন। এবার লিউকোরিয়ার দেখুন ফিজিওলজিক্যাল কতগুলো ব্যাপার থাকে। একদম নিউবর্ন, যেটা আমি প্রথমেই বলেছিলাম, ওই যে মায়ের ইস্ট্রোজেনের জন্য হয়। এখানে কিন্তু আরেকবার বলে দিয়ে যাচ্ছি, সব থেকে আগে একদম ইস্ট্রোজেনের জন্যই কিন্তু কিছু কিছু শিশুর, মহিলা শিশুর এই লিউকোরিয়া দেখা যায়। পিউবার্টির সময় আমরা পাচ্ছি। আমরা একটা কখন পাচ্ছি, যে অভুলেশনের সময় এবং আর্লি প্রেগন্যান্সির সময় এক প্রকার এই ধরনের ডিসচার্জ হয়ে গিয়ে থাকে, সেটাকে আমরা লিউকোরিয়া বলতে পারি। আসলে বললাম না, লিউকোরিয়া এবং ডিসচার্জ এই দুটোকে বিভিন্ন জায়গায় এমন ভাবে বলা হয়েছে যে কখন আপনি কোনটাকে নেবেন আমার দেখার দরকার নেই, কিন্তু ওয়ান কাইন্ড অফ ভ্যাজাইনাল ডিসচার্জ ডিউ টু সাম কজেস, আপনি যদি এটাকে মেনে নিতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি সফল হবেন এই ধরনের লিউকোরিয়া ট্রিটমেন্টে। যদিও যদিও কেন বললাম, ওই শুধু লিউকোরিয়ার জন্য কিন্তু আপনার ট্রিটমেন্ট করা চলবে না। আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আমাদের হোমিও ফিলোসফি মেনে, হোমিও রুলস মেনে, হোমিও নর্মস মেনে। শুধু তাই নয়, হোমিওপ্যাথি ওষুধ দিলে কিন্তু হোমিওপ্যাথি হয় না। হোমিওপ্যাথিক্যালি সমস্ত নীতিগুলোকে যদি আমরা মানতে পারি এবং হোমিওপ্যাথি মনোমিনি সিমি মেনে, তবেই কিন্তু সেটাকে আমরা হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন বলে আমরা দাবি করতে পারবো। নাহলে শুধু লিকোরিয়া হলো আর ওভারডোজটা দিয়ে দিলাম, দ্যাট ইজ নট হোমিওপ্যাথি। এই ধরনের হোমিওপ্যাথি আমি বিশ্বাস করি না, এই ধরনের হোমিওপ্যাথি আমি চাইও না। অতএব পরবর্তী ক্ষেত্রে বলতে চাইছি যে প্রচন্ড সেক্সুয়াল এক্সাইটমেন্টের জন্য কিন্তু অনেক ধরনের এই ধরনের ভেজাইনাল ডিসচার্জ কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। এবার কি ভাববো যে কেন হয়, কাদের হয়? যে কোনো মহিলাদেরই হতে পারে, তবে তাদের ভিতরে যারা প্রপার হাইজিন মেনটেন করে না, যারা নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারে না, যারা পরিশুদ্ধ জলে স্নান করে না, বা যারা যে সকল পুকুর, মানে কি বলবো, যে স্ট্যাগড ওয়াটার যেগুলোকে বলা হয়, অর্থাৎ ওই সুইমিং পুল বা পুরোনো দিনের যে সকল পুকুর বা যে সকল পুকুরের জলগুলোকে পরিশুদ্ধ কখনো করা হয়নি, তাতে যদি কেউ নিয়মিত স্নান করে, এই সকল ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই এক মিনিট একটু জল খেয়ে নিতে হচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের যদি আমরা কি বলবো, অশুদ্ধ পরিবেশে যদি আমরা বসবাস করি, তাহলে কিন্তু লিউকোরিয়া হবার প্রচন্ড পরিমাণ সম্ভাবনা থাকে। যদি কন্টিনিউয়াস কোনো প্রকার মেডিসিন, এলোপ্যাথিক মেডিসিন হয় যার হ্যাজার্ড হিসেবে লিউকোরিয়া হয়, সেটাকে আমাদেরকে ওয়াকিবল হতে হবে বা আমাদেরকে জানতে হবে। কন্ডোম ইউজ করলে ম্যাক্সিমাম সময় কিন্তু এই ধরনের লিউকোরিয়া হয়, সেটা আমাদেরকে জানতে। সেক্সুয়াল এক্সাইটমেন্টের কথা আমরা আগেই বলেছি। এছাড়াও কিছু কিছু কার্সিনোমার ক্ষেত্রে, মানে ক্যান্সার হলেও যেরকম ব্লিডিং হতে পারে, তার সাথে কিন্তু এক্সেস পরিমাণে কিন্তু এই ধরনের ভ্যাজাইনাল ডিসচার্জ বা সেনাইল ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে কিন্তু মাথায় রাখতে হবে। সব থেকে ভিতরে থাকবো, তাহলে আমরা সব থেকে বেশি আমরা প্রভাব বা প্রাধান্য দেবো কোনগুলোকে, যে তার হাইজিন। আর একটা হচ্ছে তার ভিতরে কোনো ফ্যামিলিগত, মানে বংশগত কোনো প্রকার রোগ, বিশেষ করে গনোরিয়া বা ওই ধরনের কোনো রোগ রয়ে গেছে কিনা। কারণ মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তার হচ্ছে কি বলবো, ক্যারিয়ার, আর পুরুষদের ক্ষেত্রে তারা বোধহয় বেশি ক্ষেত্রে সাফারার। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে নালিপেরাস ম্যারিড ওমেন, যেটা আমরা বললাম, যে এইরকম জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই ধরনের গনোরিয়াল ডিসচার্জ এবং লিউকোরিয়ার ডিসচার্জের মধ্যে পার্থক্য না করতে পারলেও কিন্তু তাদের ভিতরে এই ধরনের ডিসচার্জের একটা প্রচন্ড পরিমাণে সম্ভাবনা থেকে যায়। তাছাড়া আছে ভিডিআরএল এর ব্যাপার আছে, ভেনারেল ডিসিজ রিসার্চ ল্যাবরেটরি, অর্থাৎ যেখানে বেশ কিছু যৌন রোগের ক্ষেত্রে, বিশেষ করে এইডস এর ক্ষেত্রে তো হয়ই, তাছাড়া গনোরিয়ার ক্ষেত্রে, সিফিলিসের ক্ষেত্রে এই ধরনের কিন্তু কন্টিনিউয়াস ব্লিডিং নয়,
লিউকোরিয়ার ডিসচার্জের কথা কিন্তু আমরা পেতে পারি। সেই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু পরিমাণে ড্রাগ, যে ড্রাগগুলো টিউবারকুলার ড্রাগ, অ্যানিমিয়া তৈরি করতে পারে ড্রাগ, এরকম বেশ কিছু জায়গা ওষুধের জন্য কিন্তু আমরা এই ধরনের লিউকোরিয়ার, আমাদের পেশেন্টরা এই ধরনের লিউকোরিয়া ভুগতে পারে। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশনটা কিরকম? ইনফেকশনটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ইস্টের ইনফেকশন হতে, অথবা অন্যান্য ধরনের বেশ কিছু মাইক্রো অর্গানিজম আছে, তাদের ইনফেকশনের জন্য কিন্তু এই ধরনের হয়। আমরা কিন্তু ভ্যাজানাল প্যাপ স্মিয়ার টেস্ট করে কিন্তু সেই জায়গাটা জেনে নিতে পারি, এবং তার উপযুক্ত ওষুধ আমরা ক্ষেত্র বিশেষে, দেখুন এখনো পর্যন্ত কিন্তু অনেক কোনো মেটেমেটিকা সেইভাবে নেই, কিন্তু কেউ যদি ক্লিনিক্যালি প্রমাণ করে থাকেন যে এই ধরনের ওষুধের ক্ষেত্রে, এই ধরনের মাইক্রোবায়োলজি, মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে এই ধরনের ওষুধ ভালো কাজ করে, নিশ্চয়ই আমরা সেটাকে সমর্থন এবং যুক্তি দিয়ে দেখাবো। দেখা গেল যে 50টা রোগীর ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের ফাইন্ডিংস পাওয়া গেছে, আমরা এই ধরনের মেডিসিন দিয়েছি টোটালিটি অফ সিমটম করে, তারপরে আমরা তার আরেকবার পরবর্তী ক্ষেত্রে আবার প্যাপস্মিয়ার টেস্ট করে দেখে নিলাম যে সেটা নেগেটিভ এসে গেছে বা সেটা লেস হয়ে গেছে, আমরা নিশ্চয়ই সেটাকে সমর্থন করব। যেরকম মনে করুন পার্সেল, সেটা যে কোনো জায়গায় হোক না কেন, যদি ব্লাডের ক্ষেত্রে বা মনে করুন পরবর্তী ক্ষেত্রে যখন আমি ইনফার্টিলিটি নিয়ে বলবো, তখন নিশ্চয়ই ওইখানে কি পরিমাণে পার্সেল বেশি হলে মেড্রোনিয়াম যে কি পরিমাণে পার্সেলকে কমিয়ে দেবার মানে মন্ত্রমুগ্ধের মতো, আপনারা তো বলবেন যে ওইটার জন্য না, আমি পার্সেল কমানোর জন্য মেড্রোনিয়াম দিতে বলছি না, কিন্তু যাদেরকে মেড্রোনিয়াম দেয়া হচ্ছে তাদের পার্সেল কি সুন্দরভাবে নেমে যাচ্ছে, এবং তারা পরবর্তী ক্ষেত্রে ফার্টিলিটির ক্যাপাসিটি তারা যে পাচ্ছে, সেটা নিয়ে আমি তখন আলোচনা করব। কিন্তু এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মাইক্রো অর্গানিজমকে কিন্তু আমরা কোনো অবস্থাতেই এড়িয়ে যাব না, বা আমরা কি কিন্তু পেছিয়ে পড়বো না। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় সবসময় কিন্তু রাখতে হবে। এবার লিউকোরিয়া সম্বন্ধে যে যে জায়গাগুলো আমি এবার বলবো, সেটা হচ্ছে লিউকোরিয়া, একদম কেন্টে দেখবেন 720 পাতায় রাইট সাইড লোয়ার রাইট কলমে আছে, লিউকোরিয়া সম্বন্ধে আমাদের প্রচুর ওষুধ আছে। আমরা অযথা ওষুধে যাব না, শুধু গুরুত্বপূর্ণ কতগুলো জায়গা নিয়ে আমি আলোচনা করব, যে জায়গাগুলো আমরা হামেশাই বা আকসার পেয়ে থাকি। তার ভিতরে দেখবেন অ্যালবুমিনিয়াস সম্বন্ধে তো প্রচুর লেখা আছে, প্রত্যেকটা বইয়ে কম বেশি লেখা আছে, এবং অ্যালবুমিনিয়াসের ভিতরে সব থেকে বড় জিনিস যেটা আছে সেটা হচ্ছে বোরাক্স, নাট্রামিড এবং সিপিয়া। অন্যান্য মেডিসিন নিশ্চয়ই আছে, কিন্তু আমাদের ওই স্তম্ভাকৃতি যে সকল ওষুধগুলো হয় বা যেগুলো ফার্স্ট গ্রেড মেডিসিন, সেগুলোকে কিন্তু আমরা নিয়ম মাফিক আমরা জোর দিয়ে থাকি, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে মেডিসিনটা ওখানে নেই সেও কিন্তু গুরুত্বপূর্ণ, আর যে থার্ড গ্রেড সিমটম বহন করছে সেও কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবু আলোচনার জন্য বা আমাদের মনে রাখার জন্য যেগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন, সেটা আমি বলছি। যেমন মনে করুন ক্রিম লাইক যদি লিউকোরিয়া হয়ে গিয়ে থাকে, তাহলে পালসিটিলা, সিপিয়া, ন্যাট্রামফস, ক্যালকিরিয়াফস একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। বা বলবো যে যেটা আগের দিনও বলেছিলাম, যে ছোট্ট মেয়েদের যদি হয়, মানে আমি কিন্তু সেই ইনফেন্টাইল লিউকোরিয়া বা ইনফেন্টাইল মেনস্ট্রুয়েশনের কথা বলছি না, ছোট ছোট মেয়েদের 8-9 বছরের মেয়েদের যদি এই ধরনের হয়ে থাকে, তাহলে আমরা মার্সল এবং সিপিয়া, পালস তো দেখবেন প্রত্যেকটা জায়গায়, মানে পালস আগের দিনের ক্লাসেও শুনেছিলাম যে পালস মেয়েদের যে কি বড় মেডিসিন, এবং বয়স্ক মহিলাদের যে সিপিয়া কি বড় মেডিসিন, এবং মেনোপজের জায়গায় ওই গ্রাফাইটিস যে কি বড় মেডিসিন, এবং লাস্ট লাইফে গিয়ে সেলিনিয়াম যে কি বড় মেডিসিন। আসলে ওই ওই যে বললাম আমাদের হিস্ট্রি থেকে যে বয়সটা লিখতে হয়, ওই বয়সের মাঝখানে কিন্তু অনেকটা রহস্য লুকিয়ে আছে, বয়সের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে কোন মেডিসিন গুলোর প্রাধান্য আমরা দেব। অতএব
ঠিক সেইভাবেই যখনই আমরা ছোট্ট মেয়েদের কথা ভাববো, তখন কিন্তু অতি অবশ্যই পালসের কথা ভাববো, কারণ পালস বাদ দিয়ে কিন্তু আমরা ভাবতেই পারি না। এবার দেখুন, গনোরিয়াল লিউকোরিয়া যদি হয়, লিউকোরিয়া যদি গনোরিয়া, তাহলে কিন্তু পালসিডিল একটা বিশাল বড় মেডিসিন। আর নাইট্রিক অ্যাসিড সে তো রাজার মতো দাঁড়িয়েছে সব জায়গাতেই। যদি গ্রিনিশ হয়, তাহলে কিন্তু কার্ভোভেজ দেখবেন, কার্ভোভেজের যে কোনো ডিসচার্জ কিন্তু গ্রিনিশ। এই যে কথাগুলো আমরা ওই জেনারেল প্রত্যেকটা মেডিসিনের যে জেনারেল সিমটম গুলো আছে, সেখানটাকে যদি আমরা ব্যাখ্যা করতে পারি বা আমরা সেই জায়গাটাকে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে দেখবেন সেটা কাফের ডিসচার্জই হোক, সেইটা কি বলবো চোখের ডিসচার্জই হোক, কান থেকে অটোরিয়া ডিসচার্জ হোক, বা লিউকোরিয়ার মতো ডিসচার্জ হোক না কেন, যেখান থেকে ডিসচার্জ হোক না কেন, তার কালারটা সম্বন্ধে কিন্তু আমরা যদি জানতে পারি। যেমন গ্রিনিশ, গ্রিনিশ ক্ষেত্রে দেখবেন ন্যাট্রাম সালফ, ন্যাট্রামিউর, নাইট্রিক অ্যাসিড, মার্কসল, সিপিয়া। সিপিয়া তো একটা বিশাল বড় মেডিসিন। এই জায়গাগুলো কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। জেলি লাইকের কথা বললি আমরা যেরকম সাবাইনার কথা ভাববো, আমরা গ্রাফাইটিসের কথা আমরা ভাববো। গ্রাফাইটিসের কিন্তু একটা স্টিকি, শক্ত মতো। আবার যদি দেখা যায় যে টেনে দিলে সেই লম্বা সুতোর মতো হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের ক্যালিব্র্যাক্টম ছাড়া কিন্তু আমরা কোনো কিছু তো ভাবতেই পারবো না। যদি ক্যালিব্র্যাক্টমের আর 5টা মেডিসিনের কথা যদি আমরা পেয়ে গিয়ে থাকি, তাহলে তার কোনো কথাই নেই। আরো কি আছে, সেটা হচ্ছে কি বলবো, বিটুইন টু পিরিয়ড, দুটো মেন্সের মাঝখানে যদি হয় তাহলে বোরাক্স আছে। মানে লিউকোরিয়া যদি দুটো মেন্সের মাঝখানে হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা বোরাক্স পাচ্ছি, আমরা ক্যালকিরা কার্ব পাচ্ছি, আমরা সিপিয়া পাচ্ছি। মিল্কি একদম সাদার মতো আমরা আমি তো স্পষ্ট ভাবেই জিজ্ঞাসা করি যে আপনার লিউকোরিয়া রংটা কিরকম? সাদা। সাদা মানে কি, জলের মতো সাদা না দুধের মতো সাদা? বললেন না, দুধের মতো। যদি মিল্কি হয়, দুধের মতো হয়, তাহলে কিন্তু পাল, সিপিয়া এবং ক্যালকিরেকার মারাত্মক ব্যাপার। তার উপরে আমাদের প্রশ্ন থেকে যায়, আচ্ছা কোনো দুর্গন্ধ আছে? খেয়াল করেছেন যে প্রচন্ড পরিমাণে গন্ধ টন্ধ হচ্ছে, এরকম কিছু রোগীরা অকপটে স্বীকার করে, যে অকপটে স্বীকার করে হ্যাঁ তাদের বেশ কিছুটা দুর্গন্ধ হচ্ছে, এতটা বাজে গন্ধ যে আমি নিজে এটা আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, সেই রকম জায়গায় কিন্তু এই যে নাইট্রিক অ্যাসিড, নার্স ভূমিকা, সরিনাম, সিপিয়া, এরা কিন্তু খুব বড় বড় কিন্তু মেডিসিন। অনেকে বলে একদম ঘিয়ের মতো গন্ধ, হিপার সালফার একদম বেস্ট মেডিসিন। পুট্রিট তার সাথে কিন্তু খুব অসম্ভব কি বলবো নোংরা গন্ধ করছে হয়, সেখানে আমরা সরিনামকে পাচ্ছি, আমরা ক্রিওজোটকে পাচ্ছি। আসলে প্রত্যেকটা মেডিসিনের ওই এসেন্স, যে একটু কথাটা বললাম, দেখবেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু বিরাজমান। সেই জন্য আমরা করি কি, আমরা যারা একটু কি বলবো একটু ফাঁকিবাজ ডাক্তার, আমরা করি কি, ওই এসেন্সটাকে মনে রেখে দিই, ওই ভালো মতো করে গরু রচনাটা পড়ে যাই, এবং যেখানে গিয়ে দেখি শ্মশান পড়ে গেছে, গরু রচনা পড়তে গিয়ে মানে পরীক্ষায় পড়ে গেছে গরু রচনা, পরীক্ষার খাতায় গিয়ে দেখলাম শ্মশান পড়েছে, কি করব, গরুটাকে মেরে ফেলে দিয়ে ব্যাস গরু সম্বন্ধে রান্নাম বলে দিয়ে চলে গেলাম। হ্যাঁ, আমরা এত কিছু আর মনে রাখি না। আমরা ছোট্ট করে রোগীর কনস্টিটিউশন, আমরা ছোট্ট করে কোন অবস্থাতে আমরা এটাকে পাচ্ছি সেটাকে একটুখানি দেখে নিলাম। হ্যাঁ, এবার ওই কখন ভালো কখন মন্দ, কখন ভালো থেকে কখন মন্দ থেকে, এই সকলকে নিয়ে আর ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ পর্যন্ত এইভাবে আমাদের নিজেদের রুগীকে এবং আমাদের সমাজের, আমাদের সবার সেবা ঠিক এইভাবেই আমরা করে আসছি। এবং আমি চেষ্টা করব আমাদের যারা ফলোয়ার, তারা অন্তত আমাদের এই ফাঁকিবাজিটা না শিখে তারা কিন্তু আরো ভালো সুন্দর জায়গায় উপনীত হোক, এইটুকু বলে যারা আজকে হোমিও দর্পণে ক্লাস করলেন, তাদেরকে প্রত্যেককে আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা। যদি কিছু বলার এতে টানা বলে গেছি, যদি কোনো ভুল বলে গিয়ে থাকি, তার জন্য তারা যেন আমাকে বিনম্র চিত্রে ক্ষমা করেন। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি ভুলগুলো ধরিয়ে দেন, তাহলে কিন্তু আমরা যেমন শিখতে পারবো ওই ডবল লাভের মতো, সেইভাবে কিন্তু হোমিও দর্পণ আরো সুন্দরভাবে এগিয়ে এগিয়ে যেতে পারবে। সেই সাথে সাথে আমি আরেকবার আমাদের মোহাম্মদ রাইসুল ইসমাইল খানকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি, আলাদা আলাদা ভাবে নাম বললাম না, প্রত্যেকটি সজ্জন ব্যক্তি করে, যাদের জন্য আজকে আমরা এত দূর আসতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার। আল্লাহ হাফিজ। জি, আমাদের আজকের স্যারকে, যিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাবে আসলে আমাদের মেনার্কিটো মেনোপজ এর পার্ট 3 সমাপ্ত টানলেন। তো সত্যি আমি